সুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা জরুরি, কতটা সুখের। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক তাই নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে আমার সাথে স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু থাকেন। গরমে শিশুর স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে আজকের আলোচনায় থাকছে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। অতিরিক্ত তাপদাহে শিশুদের সুস্থ রাখতে কি কি সতর্কতা জরুরি তা জানাবেন বিশেষজ্ঞ। পানি শূন্যতা, হিটস্ট্রোক ও বিভিন্ন মৌসুমী স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষার উপায় নিয়েও থাকবে আলোচনা। শিশুর নিরাপদ ও স্বাস্থ্যকর গ্রীষ্ম নিশ্চিত করতে আমাদের সঙ্গেই থাকুন। স্বাস্থ্যকতার আজকের বিষয়ে গরমে শিশুর স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবন তহুরা, এবং সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন কিন্তু আপনারাও। ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার সারাবন তহুরা, আপনাকে স্বাগত আজকের স্বাস্থ্য কথায়। জি, আমাদের যেই আলোচনার বিষয় শিশুর স্বাস্থ্য সুরক্ষা, বিশেষত এই সময়ে, গরমের এই সময়ে আমরা দেখলাম যে গত এক সপ্তাহ ধরে তীব্র গরম কিন্তু পড়েছে। যদি শুরুটা করতে চাই স্বাস্থ্য ঝুঁকির কথা জেনে, যে তীব্র গরমে এই সময়ে শিশুদের জন্য তীব্র স্বাস্থ্য বা সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি, সেটি দিয়ে যদি আলোচনা শুরু করি। আচ্ছা, খুবই একটা সময় উপযোগী একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। প্রচণ্ড গরম এখন চারদিকে। শিশুদের শরীরে পানির পরিমাণ অনেক বেশি থাকে। একটা অ্যাডাল্ট মানুষের শরীরে পানির পরিমাণ হচ্ছে 60 to 65%, সেখানে বাচ্চাদের কিন্তু 75%। তো এবং বাচ্চারা কিন্তু সহজে পানি খেতে চায় না। তো এই প্রচণ্ড যখন গরম পড়ে তখন প্রথম যেটা সমস্যা হয় বাচ্চাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পানি শূন্যতা। অনেক বাচ্চায় প্রচুর সোয়েটিং হয়, ঘেমে যাচ্ছে, পানি খাচ্ছে না এবং তারা নেতিয়ে পড়ে, পানি শূন্যতা হয়। তাছাড়া এই সময়টা শুধু গরম না, এটা প্রচণ্ড একটা হিউমিড, মানে হট হিউমিড যে টেম্পারেচার, এটার মধ্যে যে কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস খুব সহজে এটা বংশবৃদ্ধি করতে পারে এবং এই সময়টা তাদের জন্য খুব কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট, মানে অনুকূল পরিবেশ এবং এই বিভিন্ন টাইপের এই জীবাণু ঘটিত ব্যাপার, যেমন নিউমোনিয়া, ডায়রিয়ার সঙ্গে যখন বাহিরের এর জীবাণুযুক্ত পানীয় বা পানি খাচ্ছে তখনও কিন্তু ডায়রিয়া হচ্ছে। তারপর হচ্ছে প্রচণ্ড গরমেও একটা ডায়রিয়া হচ্ছে, একটা ভাইরাল ডায়রিয়াও এই সময় অনেক বেড়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে স্কিন ডিজিজ। প্রচণ্ড গরমে যখন শরীরটা একেবারে ঘামে ভেজা থাকে, তো এখান থেকে কিন্তু এই স্কিনের উপরে কিছু জীবাণু হচ্ছে বাসা বেঁধে ফেলে বা কিছু রোগ তৈরি করে। এই স্কিন ডিজিজগুলো হচ্ছে যে অনেক বেশি। এছাড়া এই টেম্পারেচারটা যাদের আগের থেকে অ্যাজমা অ্যালার্জি ছিল, সেই বাচ্চাদের অ্যাকিউট এক্সাজারবেশন ও ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে একটা কন্ট্রোল অ্যাজমা, কিন্তু এই সময় তার প্রকোপটা বেড়ে যায়। এই সমস্যাগুলো বা ঝুঁকিগুলো দেখি। যদি একটু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কথা বলতে গিয়ে আপনি পানি শূন্যতার কথা কিন্তু সবার আগেই বলেছেন। একদম। সেটি যে যদি একটু আলোচনা করে, যে এই তীব্র পানি শূন্যতার লক্ষণগুলো কিভাবে বুঝবে একজন বাবা অথবা মা বা পরিবারের সদস্যরা? পানি শূন্যতার লক্ষণগুলো একদম চট করে ঘরে কোন জিনিসগুলো দেখে আসলে বুঝতে পারবে? আচ্ছা, যখন আমরা ট্রিটমেন্ট দিই, একটা বাচ্চার পানি শূন্যতাকে আমরা 3 ভাগে ভাগ করি: মাইল্ড, মডারেট, সিভিয়ার। সেটা তো বাচ্চাদের, যেমন মাইল্ডটা বাসায় আপনি এটা ম্যানেজ করতে পারবেন। মডারেট, সেটা হসপিটালে ভর্তি না থেকেও হয়তো কিছু সময় হসপিটালে থেকে এটাকে চিকিৎসা করা যেতে পারে। আর যেটা সিভিয়ার, সেটা একদম আইভি লাইন দিয়ে স্যালাইন দিতে হবে, সেটা আপনাকে হসপিটালাইজ করতে হবে। এখন মা কিভাবে বুঝবে এখন সিভিয়ারটা কখন যায়? যখন মাইল্ড এবং মডারেট এই দুটা পর্যায়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তখনই কিন্তু বাচ্চা সিভিয়ার যায় এবং সেই সময়ে ডিহাইড্রেশন থেকে ইভেন শকে চলে যায়, রেনাল ফেলিয়ারে চলে যায়। তো এই জন্য বাবা মায়ের বোঝা দরকার প্রথমেই যে প্রাথমিক অবস্থায় বাচ্চাটা ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে কিনা। প্রথমেই যেটা হবে, বাচ্চাটা মাইল্ড তখনও দেখা যাবে যে একটু যেমন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিসগুলো ওর কমা শুরু করেছে এবং সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওর প্রস্রাব কমে গেছে।
যখন একটা বাচ্চা সাধারণত 6 থেকে 8 বার 24 ঘন্টা ইউরিন পাস করবে, যখন প্রথমেই তার হচ্ছে এই প্রস্রাবটা কমা শুরু করে দিবে এবং ওর বিহেভিয়ারাল চেঞ্জ শুরু হবে, যেমন অনেক শান্ত বাচ্চা চঞ্চল হয়ে গেছে, চঞ্চল বাচ্চারা নেতিয়ে পড়ছে, তখন কিন্তু বোঝা যাবে যে ও মানে ডিহাইড্রেশন পানির হয়ে যাচ্ছে। ভারসাম্যের কিছু আরেকটা একটা ব্যাপার যেটা হয় যে ওর ওই যে চোখটা অনেক সময় থাকে না যে চোখের মধ্যে তো আমাদের সবসময় একটা পানির ভাব থাকে, ও দেখা যাবে যে ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনটাও ড্রাই হয়ে যাচ্ছে এবং চোখের নিচটা দেবে যাচ্ছে, এরকম অবস্থা। আর যখন মডারেট এর যে অবস্থাটা আপনি পার করে দিবেন, তখন দেখবেন বাচ্চাটা পানি এগারলি খাচ্ছে, মানে ওকে মুখের মধ্যে পানি দিলে ও চেয়ে চেয়ে বেশি বেশি পানি খাচ্ছে, তার মানে শরীরে একটা পানি খাওয়ার আর্জ তৈরি হয়েছে। তখন কিন্তু আপনাকে বাসায় বসে থাকলে হবে না, তখন ডক্টরের পরামর্শ নিতে হবে। আর সিভিয়ার কন্ডিশনে বাচ্চা একেবারে খেতেই পারবে না, একেবারেই নেতিয়ে যাবে, প্রস্রাব একেবারে গত 4-5 ঘন্টা ধরে একদম বন্ধই হয়ে গেছে। একদম পরিষ্কার। শ্বাসতন্ত্রজনিত সমস্যাগুলো, সেইগুলোকে আসলে এই সময়ে এসে বা এই ঋতুতে এসে কি বাড়ে কিছুটা? হ্যাঁ, অবশ্যই। আমি তো প্রথমেই যেটা বললাম যে একটা হচ্ছে যে শ্বাসতন্ত্রের 2 প্রকার রোগ, একটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা অ্যাজমা, যেটা আগে থেকে আমার ছিল, এই এনভায়রনমেন্টে তাদের কিন্তু এক্সাজারবেশন মানে শ্বাসকষ্ট, কাশি এগুলো বেড়ে যায়, যেটা অ্যাজমাটা আর কন্ট্রোলে থাকে না, আনকন্ট্রোল হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এই যে বললাম জীবাণু যদি শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে, সংক্রমণ হয়, তাহলে এটা হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ভাইরাল, ব্যাকটেরিয়া, বিভিন্ন টাইপের নিউমোনিয়া এই সময়ে হচ্ছে যে খুব বেশি এটার প্রকোপ দেখা যায়। আর অ্যাজমার ক্ষেত্রে বলবো যে যারা সবসময় 2টো ইনহেলার সকাল রাতে যেটা বা সকালে বা রাতে যে ইনহেলারটা কন্ট্রোলার একটা ড্রাগস, অনেক সময় এই এনভায়রনমেন্টে ভাইরাল ইনফেকশনের জন্য বা টেম্পারেচারে যাদের এই শ্বাসতন্ত্রটা অতি সংবেদনশীল, অতি গরমে তাদের কিন্তু ওইটা অ্যাজমাটার প্রকোপ অনেকাংশে বেড়ে যায়। শ্বাসতন্ত্রের সমস্যার কথা জানলাম, আমরা সাম্প্রতিক প্রসঙ্গে আসি। আমরা দেখছি যে হামে আসলে প্রতিনিয়তই প্রাণ ছুটছে এবং কচি প্রাণ, তাজা প্রাণ সেগুলো ছুটছে। ডেঙ্গুর সময় কিন্তু চলে এসেছে। একদম। হাম এবং ডেঙ্গুর ঝুঁকি কি আসলে বেড়ে যাচ্ছে বা বাড়ছে, কি পরিস্থিতি, কি বলবেন? আচ্ছা, হামের যেটা ব্যাপার, আপনারা তো প্রথম থেকেই দেখছি আমি এবং শিশু হসপিটালে ফার্স্ট হচ্ছে বাচ্চাদের জন্য হামের আইসিইউ তৈরি করা হয়েছে। তো হাম তো একটা ভাইরাস জনিত রোগ, এটা তো সবার ধারণা খুবই মাইল্ড একটা ব্যাপার, কিন্তু এবারের যে হামটা সেটা দেখা যাচ্ছে খুব ছোট বাচ্চাদের হচ্ছে, যারা 6 মান্থ বিলো বাচ্চাদের, সেই বাচ্চারা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটাতে সবচেয়ে মারাত্মক, যেটা দিয়ে একটা ওই যে বললাম যে প্রাণ ঝরে যাচ্ছে, আপনি বললেন যেটা, সেটা কিন্তু নিউমোনিয়া থেকে হচ্ছে, রেসপিরেটরি ফেলিয়ার থেকে হচ্ছে। তো এই সময়টা ওই যে শ্বাসতন্ত্রের সমস্যা, তার মানে একটা হাম ভাইরাস ইটসেলফ সে নিজে হচ্ছে নিউমোনিয়া করছে। আর হাম যেটা করে, ভাইরাস হলেও একবার আক্রান্ত শরীরে প্রচণ্ড ইমিউনিটি কমিয়ে দেয়, তখন চারপাশে যে ব্যাকটেরিয়া বা অন্য জীবাণুগুলো আছে সেটা দিয়ে নিউমোনিয়াটা হয়। তারপর কান পাকা রোগ হয়, ডায়রিয়া হয়। তো এসব দিয়ে বাচ্চারা কিন্তু খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। এটা তো চলছে এখনো অনগোয়িং, যে খুব একটা যে কন্ট্রোলে আসছে তা না। তীব্র গরম কি আসলে এই হামের ছড়ানোর মাত্রা কি আরো বাড়িয়ে দিচ্ছে কিনা, বাড়িয়ে দিচ্ছে মানে পরিস্থিতি খারাপ করে তুলছে কিনা? হ্যাঁ, হতে অবশ্যই। কারণ কি, তীব্র গরমে কিন্তু আমরা ঘরের মধ্যে আটকে থাকি না। তো তীব্র গরমে যেটা হয় যে এখন যে হামটা বলা হয়, একটা বাচ্চা একটা ঘরে যখন হাঁচি বা কাশি দেয়, হাম আক্রান্ত রোগ বাচ্চা, সেই জীবাণুটা বাতাসে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বেঁচে থাকতে পারে এবং এই এনভায়রনমেন্টে আরও ভালো মতো তারা বেঁচে থাকতে পারে। এবং এই সময়ে এই ঘরের মধ্যে যদি কোনো বাচ্চা ঢুকে, তখন কিন্তু সে আক্রান্ত হয়। তাহলে একটা জীবাণু একটা বাচ্চার 15 থেকে 18 জনকে আক্রান্ত হতে পারে। সাধারণত এই গরমের সিজনে কিন্তু সবাই একটু বাহিরে যায়, শীতের সময়টা অনেক বেশি আমরা ঘরে থাকি, অনেক জামা কাপড় পরা থাকে এবং এটা তো ছোঁয়াচে, একজনের থেকে আরেকটা কন্টাক্টেও আসে। তো এই সময় আপনি বাচ্চাদেরকে তো আটকে রাখতে পারবেন না, এই এনভায়রনমেন্টটা অবশ্যই। এবং দেখবেন যে হাম তো এই গ্রীষ্মকালেই হয় এবং চারদিকে ছড়ায়, এখন হাঁচি কাশি বেশি হয়, এটার মাধ্যমেই ছড়িয়ে যায়। আরেকটা ব্যাপার খুব লক্ষণীয়, যে এই যে বর্ষাকাল শুরু হয়ে গেল না, বৃষ্টি হলো, এই বৃষ্টি জুন জুলাই থেকে আমাদের দেশে কিন্তু ডেঙ্গির সিজন। তো
এই সময় যদি আবার ওই একইভাবে ডেঙ্গিটাও এখন একদম শুরু চলে হয়ে এসেছে যায়, খুবই মারাত্মক জি একটা। জি ডাক্তার সারাবন তহুরা, আমি আপনার সাথে এই ডেঙ্গু প্রসঙ্গে আলাপ করব, কারণ সেটিও একটি বড় উদ্বেগের জায়গা হয়ে, কারণ আপনি নিজেই বললেন যে বর্ষার সময় বা ডেঙ্গুর সময় কিন্তু চলে এসেছে। চলে এসেছে। একটা বিরতি থেকে ফিরে এসে আমি ডেঙ্গুর প্রসঙ্গে আবারও আলাপ শুরু করব। স্বাস্থ্য কথায় একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। আমরা কথা বলছি গরমে শিশুর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ে, আর পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবন তহুরা। ডাক্তার তহুরা, আপনাকে আবারও স্বাগত স্বাস্থ্য কথায়। আমি বিরতির আগে কথা বলছিলাম হাম নিয়ে এবং বলেছিলাম যে ফিরে এসে আপনি নিজে বলছিলেন যে ডেঙ্গুর সময় এসে গেছে, জুন জুলাই। ডেঙ্গু কি আসলে চোখ রাঙাচ্ছে সামনে, সেটিও কি আসলে? হ্যাঁ, আমাদের তো সবসময়, আমরা তো গত কয়েক বছর ধরে আমরা যদি দেখি এই সময়টা আমাদের ডেঙ্গি সিজন, এবং অবশ্যই মানে এখন থেকেই প্রস্তুতিটা আসলে নিতে হবে ডেঙ্গি, না হলে একই সঙ্গে হামেরটা তো এখনও আমরা পুরাটা ম্যানেজ করে উঠতে পারিনি। এর মাঝখানে যদি ডেঙ্গি চলে আসে তাহলে আসলে ব্যাপারটা খুব খুব জটিল হয়ে যাবে। অবশ্যই এখন জ্বর হলে সতর্কতা, যেমন আমরা সবসময় নেই, জ্বর হলে যে আইবুপ্রোফেন গ্রুপের ওষুধগুলো খাবে না, তাহলে যে ডেঙ্গির ওই ব্লিডিংটা আগের থেকে শুরু হয়ে যায়। তো এখনের জ্বর, সেটা হামের জ্বর হোক আর ডেঙ্গি তো একটা আসছেই, তো প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধগুলো এখন নিরাপদ না, এটা খুব মাথায় রাখতে হবে। অনেক সময় খুব র্যাপিডলি টেম্পারেচার কমানোর জন্য অন্য গ্রুপে, এনএসএইচ গ্রুপের ওষুধগুলো বিভিন্ন ডিসপেন্সারিতে গেলে অনেকেই দিয়ে দেয়, কিন্তু এই সময় প্যারাসিটামল ছাড়া বাবা মা যদি প্রথমে প্রাথমিকভাবে নিজেই ট্রাই করে যে বাসায় আমি করব, রেমিশন করব, তাহলে শুধু প্যারাসিটামল খাবে। একদম। আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম, একটু করণীয় নিয়ে যদি কথা বলি, এবং একদম শুরুতেই যেটি বলবেন, আমরা স্বাস্থ্য ঝুঁকির কথা শুনছিলাম, ডেঙ্গুর কথা শুনলাম, হামের যেই সংকট সেটা তো চলছেই, চলমানই রয়েছে। এই সময় এসে শিশুদের জন্য আসলে বাড়তি যত্নের প্রয়োজনীয়তাটা কোন জায়গাগুলোতে বেশি জোর দিতে হবে? বাড়তি যত্নের ব্যাপার হচ্ছে আমার ঘরের পরিবেশটাকে সবার প্রথমে সুস্থ রাখা। সুস্থ রাখা মানে হচ্ছে আমরা সবসময় আউটডোর পলিউশন নিয়ে কথা বলি, কিন্তু ইনডোর পলিউশনটা আমাদের কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার। যেহেতু আমরা খুব জনবহুল একটা নগরীতে বসবাস করি বা দেশে বসবাস করি, কাজেই যতটুকু আমরা পারি ঘরের ভিতরে এনভায়রনমেন্টটা, এয়ারটাকে হচ্ছে যে ফ্রেশ রাখা, এটা খুবই জরুরি ব্যাপার। 2 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার তো সবাই বলে থাকে যে আমাদের বাড়িঘর তো অনেক পরিষ্কার, কিন্তু যাদের একটু অ্যাজমা অ্যালার্জির প্রবণতা আছে, যাদের এই সময়টাতে অ্যাজমা অ্যাটাকটা বেড়ে যায়, তাদের কিন্তু বাসার ভিতরে স্মোকিং, বাসার কেন ভিতরে বাহিরে বারান্দায় কোথাও স্মোকিংটা খুব বেশি, খুবই একটা মারাত্মক ব্যাপার, যেটা নিজের এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা করা যাবে না। বাসায় যদি কার্পেট থাকে এটাকে সরিয়ে ফেলতে হবে। কবুতর, পাখি, তারপর পেট এনিমেল, এগুলো যাদের অ্যালার্জি অ্যাজমার সমস্যা তাদের বাসায় এটা রাখা যাবে না। 2 নম্বর বাচ্চার পরিচর্যার ব্যাপারে হচ্ছে খুবই খোলামেলা পোশাকে রাখতে হবে। এই সময় অনেকেই ভাবে সর্দি হয়েছে, কাশি হয়েছে, অনেক গরম কাপড় পরিয়ে ফ্যানটা বন্ধ করে দিল বা এসি বন্ধ করে দিল, সেটা করা যাবে না। এখনের যে সমস্যা সেটা হচ্ছে গরম রিলেটেড, ঠান্ডা না। কাজেই বাচ্চাটাকে ঠান্ডা রাখা, একটা হচ্ছে বাহির থেকে, যেমন ঘরটাকে একটু ঠান্ডা রাখা, বাচ্চাকে খোলামেলা পোশাক পরানো। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো, পানীয় জাতীয় খাবার খাওয়ানো। পানির প্রসঙ্গেই যদি আসি, খাদ্য তালিকায় আসলে বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য কোন জিনিসগুলো বেশি অগ্রাধিকার দেওয়া উচিত এই সময়? এখন তো ঠান্ডা পানি মানে ফ্রিজ থেকে বের করা পানি না। যেমন আমি সেটা জুস জাতীয় জিনিস, সেটা বাহিরের জুস না। যেমন এখন চারদিকে ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো আমি বাসায় হচ্ছে জুস করে দিলাম, সেই জুসটা ম্যাঙ্গো তো অনেক ঘন, ওটার সঙ্গে কিন্তু আমি বিশুদ্ধ পানি মেশাতে পারি। তাহলে ওই যে পানি, যেই বাচ্চারা পানি খেতে চাচ্ছে না, তাহলে ম্যাঙ্গোটাকে তো অনেক একটা, ওটার মধ্যে একটু পানি মিশিয়ে ওটাকে আমরা, তবে এটার মধ্যে অ্যাডেড সল্ট বা তবে এটার মধ্যে একটু লেবু আমরা দিতে পারি, ভিটামিন সি এই সময় ভাইরাস প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। ভিটামিন এ, যেমন আমে প্রচুর ভিটামিন এ আছে, কিন্তু বলা হয় আম যদি এই যে সিজনটাতে এই 3টা মাস যে প্রচুর আম খাবে, বাকি এই আম ভিটামিন এ কিন্তু শরীরে স্টোর থাকে, ভিটামিন সি এর মতো না। সি যেমন লেবু যেটা বললাম সি, সেটা কিন্তু আমার 24 ঘন্টা শরীরে থাকবে, ইউরিন দিয়ে বের হয়ে যাবে, এটা আমাকে প্রতিদিন খেতে হবে। কিন্তু ভিটামিন এ হচ্ছে সারা বছর এটা শরীরে স্টোর থাকে। তাহলে এই সময় আমের সিজনটা আমাদের দেশে তো খুবই এটা
একটা স্বাস্থ্যকর এবং প্রচুর পাওয়া যায়, অত বেশি কস্টলি না। এই সময়টা সবাইকে আম দিয়ে তৈরি সব খাবার অর্থাৎ তৈরি দেশীয় করতে ফলে। পারে। দেশীয় ফল। ফলের কথা শুনলাম, কিন্তু বাকি সময়গুলোতে শিশুদের খাবারের ক্ষেত্রে নতুন কোনো কিছু আলাদা করে বাড়তি করে কোনো কিছু আসলে বাড়তির যুক্ত করা জন্য উচিত দরকার কিনা? যে প্রোটিনটা আমরা সবাই বাচ্চারা বাবা মা মোরাললেস এটা দেয়, এটা নিয়ে কেউ করে না। কিন্তু যেটা একেবারেই বাচ্চাদের দিতে চায় না সেটা হচ্ছে শাক এবং সবজি। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। যে এবং বাবা মারা বলে যে আমার বাচ্চা তো শাকসবজি খেতে চায় না, কিন্তু বাসায় ট্রেডিশনালি আমরা যেভাবে শাকসবজি তৈরি করি, রান্না করি, সেটার বাহিরে একটু অ্যাট্রাকটিভ কিছু করে শাকসবজিটা একেবারে এবং পানি, এই তিনটা যে ফ্রুটস প্রতিদিন আমি সবসময় বলে থাকি বাচ্চাদের 2টো করে ফ্রুটস, আর হচ্ছে যে বয়স ভেদে 3বার করে সবজি, অ্যাটলিস্ট 1বার শাক, এইটা যদি মেনটেন করে তাহলে কিন্তু তার ভিতর থেকে ইমিউনিটি বুস্ট আপ। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বাচ্চাদের ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। এই যে এখন যে মিজেলসটা শুরু হয়েছে, এটা কিন্তু ভ্যাকসিন ফেলিয়ার একটা ব্যাপার। তাহলে এখন কিন্তু গভর্নমেন্ট এক্সট্রা যে মিজেলসের টিকাটা দিচ্ছে, যে স্ট্যাটাসেই থাকুক, আগের 2টো ভ্যাকসিনও যারা নেবে তাদেরও এখন কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা প্রতি বছর নিতে হয়, ওই ভ্যাকসিনটা নিতে হবে। ইপিআই এর যে শিডিউলগুলো, এটা মিস করা যাবে না। এটা মিস করলে কোনো কোনো অবস্থাতেই না। একদম। কি খাবে সেটি দেখলাম, কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো যদি একটু। একদম এড়িয়ে চলা উচিত খুব বেশি জাঙ্ক ফুড যেগুলো। আমরা অনেক বাহিরে, এখন অনেক গরম তো বাহিরে দেখবেন যে বিভিন্ন কালার দেয়া, বিভিন্ন অনেক ঠান্ডা দেখা যাচ্ছে, অনেক বলে জুস এগুলো একেবারেই না। বাহিরে আর্টিফিশিয়াল কালারযুক্ত জিনিস, যেটার অনেকদিন প্রিজারভেটিভ দেয়া, এবং খাবারগুলো ফ্রুটসগুলো দেশীয় ফ্রুটস যেগুলো বাহির থেকে আসছে যে প্রিজারভেশন করে, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করাই ভালো। দরকার হলে আপনি আমগুলো প্রিজার্ভ করুন আপনার ফ্রিজে, সেটা আপনি পরে দেন, কিন্তু বাহির থেকে ক্যান্ড যেগুলো সেগুলো না। অতি চকলেট, চিপস, যেটা অনেক অনেক সুগার দেয়া, হাইপার অ্যাক্টিভিটিও করে ফেলে বাচ্চাদের। একদম একদম। খাবারের কথা আমরা বলছি, আপনি বিরতির আগেও বলছেন যে অনেক বাচ্চা খেতে চায় না কেন? বা যদি বাবা মারা জোর করে, আমরা অনেক সময় দেখি যে আপনারাই না করেন, যে আসলে কেন খেতে চায় না জানেন? শুধুমাত্র বাবা মার জন্যই। সত্যি কথা, একটা বাচ্চার ক্ষুধাই লাগেনি, তাকে যদি আপনি খাবার খাও বলে বলে অস্থির করে ফেলেন, সেই বাচ্চাটা খাবে কি করে? ব্যাপার হচ্ছে আমি খাচ্ছি দিনে 3বার থেকে 5বার, আমি আমার বাচ্চাটাকে খেতে দিচ্ছি 10বার, সেও তো মানুষ। তাহলে এই যে এক্সট্রা, এবং বাচ্চা বাইরে যে চিপস খাচ্ছে, চকলেট খাচ্ছে, একটা কেএফসি থেকে চিকেন খাচ্ছে, কিন্তু এগুলোকে খাবারের মধ্যে মা বাবা আনছে না, ভাবছে যে ওগুলো খাবার না, তারপরেও বাহিরে এক্সট্রা। এখন একটা খাবার হজম হওয়ার জন্য 2 ঘন্টা সময় লাগবে, আপনি তারপরে তো 1 ঘন্টা পরে তার ক্ষুধাটা লাগবে, আপনি যদি আধা ঘন্টা পরে আবার ওকে বিরক্ত করেন, তাহলে আমাদের যেটা সমস্যা হচ্ছে, বিদেশে কখনো এই জিনিসটা হয় না। তো ওদের একটা শিডিউল থাকে, এবং বাচ্চাদের খাবার পরিবেশ যখন ডাইনিং টেবিলে বসে, ওরা বাচ্চাদের ফিডিং টেবিল 6 মান্থ থেকে ওই ডাইনিং টেবিলের মধ্যে অ্যাড করে দিয়ে একটা বোঝানো যে এটা একটা নেসেসিটি, এটা একটা নিয়ম, এবং এইভাবে খেতে হবে। কিন্তু আমরা এই জিনিসটা মেনটেন করি না। আমরা এক্সট্রা এই ব্লেন্ড করে অখাদ্য, যেটা আপনি সব খাবার একসঙ্গে আমরা দেখি যে বাইরের খাবারের দিকেই শিশুদের বেশি ঝুঁকে থাকতে দেখা যায়। বাবা মাও কখনো কখনো সেই জায়গাগুলোতে উৎসাহিত করেন। আপনি কি জানেন যে বাংলাদেশে হচ্ছে যে অস্বাস্থ্যকর বাসাই তৈরি হয়? কেন অস্বাস্থ্যকর? কারণ প্রচুর কার্বোহাইড্রেট দিয়ে, প্রচুর তেল দিয়ে একমাত্র রান্না আমরাই বাসায় তৈরি করি। ঠিক আছে, তাহলে আমাদের রান্নার স্টাইলটাও ট্র্যাডিশনাল চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এই যে এখন প্রচণ্ড গরম পড়েছে, এখন একেবারে বেশি ঝাল মশলা ছাড়া একেবারে কম মিনিমাল মশলা দিয়ে এবং পানির পরিমাণ বেশি দিয়ে সিদ্ধ জিনিস কিন্তু খাওয়া উচিত। কিন্তু আমরা কি সেটা করি? আমরা কিন্তু সেটা করি না। প্রচুর এই যে গরু মাংস রান্না করছে, প্রচুর তেল দিয়ে, প্রচুর মশলা দিয়ে, এবং এই গরমের মধ্যে আরও কিন্তু তাদের হচ্ছে ঘাম হবে, গরম হবে, আরও কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। এবং বাচ্চাদেরকে আমরা যেটা করি, কার্বোহাইড্রেট ভাবি যে যত বেশি ভাত খাবে তত বেশি পুষ্টি। আসলে ভাতটা কিন্তু ওই যে সবজি, শাক, ডাল, এটার মতো করে ওই একটা অ্যামাউন্টে আমাকে অ্যাড করতে হবে কার্বোহাইড্রেট, যে হচ্ছে যে অল্প। কিন্তু আমাদের বাচ্চাদেরকে 3 বেলা 4 বেলা করে, অনেক পেশেন্টের মা বলে ডক্টর আমি তো এখন তো আমাদের মানে আন্ডার নিউট্রিশনের চেয়ে কিন্তু ওভার নিউট্রিশনে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে।
ওভার নিউট্রিশন মানে হচ্ছে তারা ওবেস হয়ে গেছে। এই যে বাসায় শাকসবজিবিহীন, ফ্রুটসবিহীন আমরা বেশি বেশি কার্বোহাইড্রেট এবং সুগার খাওয়াচ্ছি, এটা আমাদের এগুলো কিন্তু মাথায় মাথায় রাখতে রেখে হবে। এড়িয়ে চলতে এবং হবে। অবশ্যই একটা খাবারের সঙ্গে একটা ডিফারেন্স 3 ঘন্টা হলে বাচ্চারা অবশ্যই খাবে। খেতে আগ্রহী হবে। একদম। আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা দেখি যে বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়, অনেক ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয় বাচ্চাদের। এগুলো কতটা কার্যকর আসলে? আমরা দেখি যে দোকানে গেলে এগুলো দিয়ে দেয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যেমন বাচ্চার ইমিউনো ডেফিসিয়েন্সি, কিছু কিছু রোগ আছে, যেমন এই যে হামের সময় আমরা বলি যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তো ভিটামিন এ তো ওই যে বললাম আমেও আছে, সব কিছু আছে। এরকম একটা ক্রাইসিসে তখন আমাদের হঠাৎ করে একটা ইমিউনো খুব জরুরি লাগবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু এমনি এই ভিটামিনগুলো আপনি কিন্তু শাকসবজি, ফ্রুটস থেকেই পেতে পারেন। সেটা রেগুলার যারা হচ্ছে নর্মাল নারিশিং বেবি, তাদের কিন্তু এই এক্সট্রা ভিটামিন দরকার নেই, বরঞ্চ তাদেরকে আরও বেশি ওজনটা বাড়িয়ে দিবে। তাদের কিন্তু নিয়মিত ওই যে বললাম শাকসবজি, ফ্রুটস খেলে কিন্তু এগুলো আপনি ডেফিসিয়েন্সি থেকে রক্ষা পেতে পারেন। একদম একদম পুরস্কার। ডাক্তার সারাবন তহুরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সঙ্গে থাকুন।